আরহাম চৌধুরী নামটা শুনলেই ঢাকার অভিজাত মহলে একটা সমীহ এবং ঈর্ষার মিশ্র অনুভূতি খেলে যেত। আকাশ ছোঁয়া অট্টালিকা, বিলাসবহুল গাড়ির বহর আর ব্যাংক অ্যাকাউন্টের টাকার পাহাড় কি ছিল না তার? নিজের পরিশ্রমে নয়, বরং উত্তরাধিকার সূত্রে পাওয়া বাবার বিশাল ব্যবসায়িক সাম্রাজ্যকে তিনি অল্প সময়ে কয়েক গুণ বাড়িয়ে তুলেছিলেন। তবে ব্যবসার উন্নতির সাথে সাথে তার ভেতরের মানুষটা যেন ততই নিচে নামছিল। অহংকার, দাম্ভিকতা আর মানুষকে মানুষ হিসেবে গণ্য না করার এক অদ্ভুত প্রবণতা তার চরিত্রের সাথে মিশে গিয়েছিল। তার কাছে টাকাটাই ছিল সব। যার টাকা আছে সেই সম্মানিত, যার নেই সে পায়ের নিচে পিষ্ট হওয়ার যোগ্য এক পোকা মাত্র। আরহাম চৌধুরীর দিন শুরু হতো দামি ইতালীয় কফির কাপে চুমুক দিয়ে, আর শেষ হতো কোনো 5 তারা হোটেলের জাঁকজমকপূর্ণ পার্টিতে। তার কথা বলার ভঙ্গি, হাঁটার চালচলন, এমনকি তাকানোর মধ্যেও একটা তাচ্ছিল্যের ভাব ফুটে উঠত। তার অফিসের কর্মচারীরা তাকে জমের মতো ভয় পেত। সামান্য ভুল হলেই যে কি অকথ্য ভাষায় অপমান করতেন তার কোনো ইয়ত্তা ছিল না। তার স্ত্রী নাফিসা একজন সুন্দরী এবং রুচিশীল নারী হওয়া সত্ত্বেও স্বামীর এই ব্যবহারে দিনের পর দিন নিষ্প্রভ হয়ে যাচ্ছিলেন। তাদের একমাত্র সন্তান আরিয়ান বাবার এই টাকার গরম আর অহংকারী স্বভাবের কারণে তার থেকে মানসিকভাবে অনেক দূরে সরে গিয়েছিল। কিন্তু আরহামের সেদিকে কোনো ভ্রুক্ষেপ ছিল না। তিনি মনে করতেন টাকা দিয়ে পৃথিবীর সবকিছু কেনা যায়, সম্মান, ভালোবাসা, এমনকি সুখ। একদিন এক শীতের সকালে আরহাম তার নতুন রোলস রয়েস গাড়িটা নিয়ে গুলশানের দিকে যাচ্ছিলেন। একটা গুরুত্বপূর্ণ ব্যবসায়িক মিটিং ছিল। গাড়ির কাঁচের জানালা দিয়ে বাইরের কুয়াশাচ্ছন্ন সকালটা দেখতে তার বেশ লাগছিল। হুট করে একটা ট্রাফিক সিগন্যালে গাড়িটা থামতেই তার চোখে পড়ল এক ছেঁড়া ময়লা একটা চাদর গায়ে জড়িয়ে শীতে কাঁপছিল সে। তার পুষ্প পুষ্প সাদা দাড়ি, উপরে ঢেকে দেওয়ার চোখ আর শীঘ্র শরীরটা দেখে বোঝা যাচ্ছিল কতদিন ধরে তার পেটে দানা পানি পড়েনি। করুণ চোখে সে প্রতিটি গাড়ির জানালার দিকে তাকাচ্ছিল, যদি কিছু সাহায্য মেলে এই আশায়। ভিক্ষুকটি আরহামের গাড়ির জানালার কাছে এসে কড়া নাড়ল। আরহাম প্রথমে তাকে দেখেও না দেখার ভান করে অন্যদিকে তাকিয়ে রইল। কিন্তু ভিক্ষুকটি নাচড়বান্দা, সে আবার জানালার কাঁচ টোকা দিল। এবার আরহামের মেজাজ বিগড়ে গেল। সে গাড়ির কাঁচটা সামান্য নামিয়ে কর্কশ গলায় বলল, কি চাই? মরার আর জায়রা পাস না? সকাল সকাল মেজাজটা খারাপ করতে চলে এসেছিস? বৃদ্ধ ভিক্ষুকটি শীতে কাঁপতে কাঁপতে হাত জোর করে বলল, স্যার, 2 দিন ধরে কিছু খাইনি, পেটে খুব খিদে, আল্লাহর ওয়াস্তে যদি কিছু দিতেন। তার কথা শেষ হওয়ার আগেই আরহাম অট্ট হাসিতে ফেটে পড়ল। তার সেই হাসি ছিল পৈশাচিক, অপমানের হাসি। সে মানিব্যাগ থেকে একটা 1000 টাকার নোট বের করে ভিক্ষুকটির মুখের সামনে নাড়তে নাড়তে বলল, এই দেখ টাকা। কত টাকা চাস তুই? তোর মতো ফকির তো 10 টাকা হলেই হয়ে যায়, কিন্তু আমি তোকে 1000 টাকা দেবো, একটা শর্তে। ভিক্ষুকটি আশায় বুক বাঁধল। হয়তো এই ধনী লোকটির মনে দয়া হয়েছে। সে কাঁপা কাঁপা গলায় বলল, কি শর্ত স্যার? আরহামের চোখে এক ক্রূর আনন্দ চিকচিক করে উঠল। সে গাড়ির দরজাটা খুলে রাস্তায় একটা থুতু ফেলল। বলল, ওই যে থুতুটা ফেললাম ওটা চেটে খা, তাহলেই এই 1000 টাকা তোর। কথাটা শুনে ভিক্ষুকের কোমরে ঢুকে যাওয়ার চোখগুলো যেন জ্বলে উঠল। তার শীর্ণ শরীরে অপমান আর ক্ষোভে একটা কাঁপুনি খেলে গেল। সে আরহামের দিকে স্থির চোখে তাকিয়ে রইল। সেই চোখে ছিল না কোনো ভয়, ছিল না কোনো লোভ, ছিল শুধু আত্মসম্মানের এক তীব্র শিখা। কয়েক মুহূর্ত আরহামের চোখের দিকে তাকিয়ে থেকে সে শান্ত অথচ দৃঢ় গলায় বলল, স্যার, আমি গরিব হতে পারি, কিন্তু আমার আত্মসম্মান আছে। আপনার টাকার আমার দরকার নেই, আল্লাহ আপনার মঙ্গল করুন। এই বলে ভিক্ষুকটি আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো। সে ধীরে পায়ে অন্য গাড়ির দিকে এগিয়ে গেল। আরহাম যেন আকাশ থেকে পড়ল। একটা সামান্য ফকিরের এত সাহস, সে তার টাকার অপমান করে? রাগে অপমানে আরহামের শরীর জ্বলতে লাগলো। সে চিৎকার করে ড্রাইভারকে বলল, গাড়ি চালাও, আর জীবনে যেন এই ফকিরের মুখ আমাকে দেখতে না হয়। গাড়িটা তীব্র গতিতে সিগন্যাল পার হয়ে গেল, কিন্তু আরহামের মনের ভিতর ঝড়টা থামলো না। একটা সামান্য ফকিরের কাছে হেরে যাওয়ার অপমানটা সে কিছুতেই মেনে নিতে পারছিল না। সে জানতো না এই সামান্য ঘটনাই তার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। প্রকৃতির বিচার যে কত ভয়ঙ্কর হতে পারে সেই সম্পর্কে তার বিন্দু মাত্র ধারণা ছিল না। মানুষের জীবনে কখন যে নিয়তির চাকা ঘুরে যায় তা কেউ বলতে পারে না। আরহাম চৌধুরীও পারে। সেই দিনের ঘটনার পর থেকে সবকিছুই কেমন যেন উলট পালট হতে শুরু করল। প্রথমে সে বিষয়টাকে গুরুত্ব দেয়। ভেবেছিল ব্যবসায় উত্থান পতন তো থাকেই, কিন্তু যখন একের পর এক বড় বড় লোকসানের খবর আসতে শুরু করলো তখন তার কপালে চিন্তার ভাঁজ পড়ল। শুরুটা হয়েছিল শেয়ার বাজার দিয়ে। যে শেয়ারগুলোতে সে কোটি কোটি টাকা বিনিয়োগ করেছিল সেগুলো হঠাৎ করেই পড়তে শুরু করলো। কয়েক সপ্তাহের মধ্যে তার বিনিয়োগের পরিমাণ অর্ধেকে নেমে এলো। আরহাম ভেবেছিল এটা সাময়িক, কিন্তু পরিস্থিতি দিন দিন আরও খারাপ হতে লাগলো। তার সবচেয়ে বিশ্বস্ত কয়েকজন ব্যবসায়িক অংশীদার হঠাৎ করেই তার সাথে বিশ্বাসঘাতকতা করল। তারা আরহামের ব্যবসার গোপন তথ্য প্রতিযোগী কোম্পানিকে পাচার করে দিয়ে নিজেদের আখের করছে। ফলে বেশ কয়েকটা বড় বড় প্রজেক্ট আরহামের হাতছাড়া হয়ে গেল। ব্যাংকগুলো তাদের আসল রূপ দেখাতে শুরু করল। যেই ব্যাংক ম্যানেজাররা এতদিন তার সাথে দেখা করার জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করত, তারাই এখন তার ফোন ধরল। ঋণের কিস্তি পরিশোধের জন্য চাপ আসতে শুরু করলো। আরহাম তার সম্পত্তি বিক্রি করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করল, কিন্তু বাজারে তার দুর্নাম এমনভাবে ছড়িয়ে পড়েছিল যে তার সম্পত্তির ন্যায্য দামও কেউ দিতে রাজি হচ্ছিল না। ধীরে ধীরে তার বিলাসবহুল জীবনযাত্রায় টান পড়তে শুরু করল। যে
যে আরহাম একদিনে লক্ষ লক্ষ টাকা খরচ করত, সে এখন সামান্য খরচের আগেও দুবার ভাবত। তার দামি গাড়িগুলো একে একে বিক্রি হয়ে গেল। গুলশানের সেই বিশাল বাড়িটাও ব্যাংকের ঋণের দায় হাতছাড়া হওয়ার উপক্রম হল। এই কঠিন সময়ে আরহাম তার আশেপাশের মানুষগুলোর আসল চেহারা দেখতে পেল। যেই বন্ধুরা তার টাকায় পার্টি করত, তারা এখন তাকে দেখলে এড়িয়ে যেত। আত্মীয় স্বজনরাও দূরত্ব বজায় রাখতে শুরু করল। এমনকি তার স্ত্রী নাফিসাও এই পরিস্থিতি আর মেনে নিতে পারছিল না। প্রতিদিনের অভাব, আরহামের খিটখিটে মেজাজ আর অনিশ্চিত ভবিষ্যৎ তার ধৈর্যের বাঁধ ভেঙে দিয়েছিল। একদিন সে আরিয়ানকে নিয়ে তার বাবার বাড়ি চলে গেল। যাওয়ার আগে শুধু বলে গেল, টাকাই যখন তোমার কাছে সব ছিল, তখন সেই টাকাকে নিয়েই থাকো। মানুষ হিসেবে তুমি কবেই মরে গেছো। স্ত্রীর এই কথাগুলো আরহামের বুকে তীরের মতো বিঁধল। সে প্রথমবার অনুভব করল সে কতটা একা। তার টাকার পাহাড় যখন ছিল, তখন সবাই ছিল। আজ টাকা নেই, তাই কেউ নেই। সে বুঝতে পারল সে আসলে ভালোবাসার একটা নাম, যে সারা জীবন টাকার পেছনে ছুটেছে, কিন্তু আসল সম্পদ অর্থাৎ মানুষের ভালোবাসা অর্জন করতে পারে। 1 বছরের মধ্যে আরহাম চৌধুরী আকাশ থেকে মাটিতে আছড়ে পড়ল। তার কোম্পানি দেউলিয়া ঘোষিত হল। বাড়ি, গাড়ি, ব্যাংক ব্যালেন্স সবকিছুই সে হারালো। যেই আরহাম চৌধুরী একদিন ঢাকের কর্পোরেট জগতের মুকুটহীন সম্রাট ছিল, সে এখন একেবারে পথের ভিখারি। তার পরনে দামি স্যুটের বদলে এখন মলিন ছেঁড়া কাপড়। পেটে তীব্র খিদে, কিন্তু পকেটে একটা টাকাও নেই। প্রথম সে পরিচিতদের কাছে সাহায্য চেয়েছিল, কিন্তু সবাই তাকে ফিরিয়ে দিয়েছে। অপমান, তাচ্ছিল্য আর করুণা এই ছিল তার প্রাপ্তি। যেই হাত দিয়ে সে কোটি কোটি টাকার চেকে সই করত, সেই হাত এখন অন্যের কাছে সাহায্যের জন্য পাততে তার লজ্জায় অপমানে মরে যেতে ইচ্ছে করত। কিন্তু পেটের খিদে যে বড় জ্বালা, সেই জ্বালা তাকে রাস্তায় নামতে বাধ্য করল। ঢাকার ব্যস্ত রাস্তায় উদ্দেশ্যহীনভাবে ঘুরতে লাগলো আরহাম। মাথার উপরে গনগনে সূর্য আর পায়ের নিচে উত্তপ্ত পিচ ঢালা পথ। পেটের ভেতর খিদের আগুন দাউ দাউ করে জ্বলছে। একটা দোকানের সামনে রাখা খাবারের দিকে তাকিয়ে তার জিভে জল চলে এলো, কিন্তু পকেটে যে কিছুই নেই। লজ্জা, ঘৃণা, অপমান সবকিছুকে বিসর্জন দিয়ে সে প্রথমবার কারো কাছে হাত পাতল। ভাই, কিছু খেতে দেবেন? খুব খিদে পেয়েছে। লোকটা তার দিকে একবার আপাদমস্তক তাকিয়ে তাচ্ছিল্যে সুরে বলল, কামাই করে খেতে পারিস না? শরীরে তো শক্তি আছে, যা ভাগ এখান থেকে। অপমানে আরহামের মুখটা লাল হয়ে গেল। সে আর কিছু না বলে সেখান থেকে সরে গেল। কিন্তু এই ছিল শুরু। এরপর থেকে যতবারই সে কারো কাছে সাহায্য চেয়েছে, ততবারই তাকে শুনতে হয়েছে নানা রকম অপমানজনক কথা। সে বুঝতে পারল গরিবের কোনো সম্মান নেই। একদিন সে নিজেও তো এমনটাই ভাবত। আজ সে নিজের কৃতকর্মের ফল ভোগ করছে। দিনের পর দিন না খেয়ে রাস্তায় রাস্তায় ঘুরে তার শরীর ভেঙে পড়ল। একসময় সেই সুঠাম সুদর্শন আরহামকে এখন দেখলে চেনার উপায় নেই। উস্কো খুস্কো চুল, খোঁচা খোঁচা দাড়ি আর কুটুটি ঢুকে যাওয়া চোখ নিয়ে সে এখন এক প্রেতাত্মার মতো ঘুরে বেড়ায়। রাতের বেলা কোনো দোকানের বারান্দায় বা পার্কের বেঞ্চিতে শুয়ে থাকত। মশার কামড় আর শীতের ঠান্ডা তার নিত্য সঙ্গী হয়ে উঠল। এই অসহনীয় কষ্টের মধ্যে তার মনে পড়ল ফেলে আসা দিনগুলোর কথা, তার অহংকারের কথা, তার দাম্ভিকতার কথা। মনে পড়ল সেই বৃদ্ধ ভিক্ষুকের কথা, যাকে সে চরম অপমান করেছিল। আজ সে হাড়ে হাড়ে বুঝতে পারছে অপমান জিনিসটা কতটা যন্ত্রণাদায়ক। অনুশোচনায় তার ভেতরটা পুড়ে যাচ্ছে। সে ভাবত, যদি একবার, শুধু একবার সেই ভিক্ষুকটির সাথে তার দেখা হতো, তাহলে সে তার পায়ে ধরে ক্ষমা চাইত। একদিন রাতে প্রচণ্ড বৃষ্টি নামে। আরহাম একটা ওভারব্রিজের নিচে আশ্রয় নিল। ঠান্ডায় তার শরীর কাঁপছে, জ্বরে গা পড়ে যাচ্ছে। তার মনে হচ্ছিল সে হয়তো আর বাঁচবে না। এই নরক যন্ত্রণা থেকে মুক্তি পেলেই সে যেন বাঁচে। বৃষ্টির শব্দের সাথে তার নিজের কান্নার শব্দ মিশে একাকার হয়ে গেল। সে চিৎকার করে কাঁদতে লাগলো, হে আল্লাহ, আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমাকে তুমি মাফ করে দাও, আমি আর পারছি না। কেঁদে কেঁদে কখন যে সে ঘুমিয়ে পড়েছিল তা সে নিজেও জানে না। সকালে যখন আরহামের ঘুম ভাঙল, তখন সে নিজেকে একটা অপরিচিত জায়গায় আবিষ্কার করল। সে শুয়ে আছে একটা পুরনো কিন্তু পরিষ্কার বিছানা। তার গায়ে একটা মোটা কম্বল, পাশে একটা ছোট্ট টেবিলে এক গ্লাস জল আর কিছু ওষুধ রাখা। ঘরের চারদিকে মাটির দেয়াল, উপরে টিনের চাল। ঘরের এক কোণায় একটা মাটির চুলা জ্বলছে, তাতে ভাতের হাঁড়ি বসানো। ভাতের মিষ্টি গন্ধে তার ক্ষুধার্ত পেটটা মোচড় দিয়ে উঠল। সে উঠে বসার চেষ্টা করল, কিন্তু শরীরটা খুবই দুর্বল। তখনই ঘরের ভেতর একজন বৃদ্ধ লোক প্রবেশ করল। লোকের মুখে লম্বা সাদা দাড়ি, পরনে একটা সাদা লুঙ্গি আর টুকরা। তার চোখে মুখে একটা শান্ত সৌম্য ভাব। আরহাম লোকটিকে দেখে চমকে উঠল। এই তো সেই ভিক্ষুক যাকে সে একদিন চরমভাবে অপমান করেছিল। লজ্জায় অপমানে আরহামের মাথা নুয়ে এল। সে কিছু বলার আগেই বৃদ্ধ লোকটি তার কাছে এসে কপালে হাত রেখে বলল, এখন কেমন লাগছে বাবা? জ্বরটা একটু কমেছে মনে হচ্ছে। বাবা ডাকটা শুনে আরহামের চোখের জল আর বাদ মানল না। সে হাউমাউ করে কেঁদে ফেলল। বৃদ্ধ লোকটি অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল। আরহাম কাঁদতে কাঁদতে বলল, আপনি আমাকে চিনতে পারছেন? আমি সেই নরাধম যে আপনাকে একদিন। তার কথা শেষ করতে না দিয়ে বৃদ্ধ লোকটি তার মুখে হাত চাপা দিয়ে বলল, চুপ বাবা, পেছনের কথা মনে করতে নেই। মানুষ তো ভুল করেই, আর সেই ভুল বুঝতে পারলেই সে প্রকৃত মানুষ হয়ে ওঠে। বৃদ্ধের এই কথায় আরহাম আরো বেশি করে কাঁদতে লাগলো। সে বৃদ্ধের হাতটা ধরে বলল, আমি আপনার কাছে ক্ষমা চাই, আমাকে আপনি মাফ করে দিন। আমি আমার অহংকারের শাস্তি পেয়েছি, আমি এখন পথের ভিখারি। বৃদ্ধ লোকটি, যার নাম রহিম শেখ, আরহামের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আমি তোমাকে সেই দিনই মাফ করে দিয়েছিলাম বাবা, কারণ আমি জানতাম একদিন তুমি তোমার ভুল ঠিকই বুঝতে পারবে। আল্লাহ খুব দয়ালু,
তিনি মানুষকে সুযোগ দেন নিজেকে শুধরে নেওয়ার। রহিম শেখের কথায় আরহামের মনে এক অনাবিল শান্তি নেমে এলো। সে বুঝতে পারল এই বৃদ্ধ মানুষটি শুধু বাইরে থেকেই গরিব, তার মনটা আসলে ঐশ্বর্যে ভরা। রহিম শেখের কাছেই আরহাম জানতে পারল গত রাতে বৃষ্টির মধ্যে ওভারব্রিজের নিচ থেকে তিনি তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে তার এই ছোট বোনের ঘরে নিয়ে এসেছেন। রহিম শেখ এই শহরেরই এক বস্তিতে থাকেন। ভিক্ষা করে যা পান তা দিয়েই তার দিন চলে, কিন্তু তার মনে কোনো আক্ষেপ নেই, কোনো অভিযোগ নেই। তিনি অল্পতেই সন্তুষ্ট। রহিম শেখের সেবা যত্নে আরহাম ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল। এই কয়েকটা দিন সে রহিম শেখের জীবনযাত্রা খুব কাছ থেকে দেখল কিভাবে একজন মানুষ এত অভাবের মধ্যেও হাসি খুশি থাকতে পারে, অন্যকে সাহায্য করতে পারে। রহিম শেখ ভিক্ষা করে যা পেত তার একটা অংশ সে বস্তির অন্য অভুক্ত মানুষদের জন্য বিলিয়ে দিত। তার এই মহত্ব দেখে আরহামের মন শ্রদ্ধায় ভরে গেল। সে বুঝল প্রকৃত ধনী সে নয় যার অনেক টাকা আছে, প্রকৃত ধনী তো সে যার একটা বড় মন আছে। সুস্থ হওয়ার পর আরহাম রহিম শেখকে বলল, চাচা, আমি আর আগের জীবনে ফিরে যেতে চাই না। আমি আপনার সাথে থেকেই আমার বাকি জীবনটা কাটাতে চাই। আমি আপনার মতোই একজন ভালো মানুষ হতে চাই। রহিম শেখ হেসে বললেন, তুমি তো ভালো মানুষই বাবা, শুধু অহংকার তোমার চোখটা বন্ধ করে দিয়েছে। এখন তোমার চোখের পর্দা সরে গেছে, তুমি চাইলে অনেক কিছু করতে পারো। আরহাম রহিম শেখের সাথে থেকেই নতুন জীবন শুরু করল। সে এখন আর কোটিপতি আরহাম চৌধুরী নয়, সে এখন একজন সাধারণ মানুষ। সে রহিম শেখের সাথে ভিক্ষা করতে বেরোয় না, বরং সে কাজ খুঁজে। অনেক চেষ্টার পর একটা রেস্টুরেন্টে সে থালা বাসন ধোয়ার কাজ পেল। সারাদিন পরিশ্রম করে যা আয় হতো তা দিয়ে সে রহিম শেখের জন্য খাবার আর ওষুধ কিনে আনত। কাজের ফাঁকে ফাঁকে সে বস্তির বাচ্চাদের পড়াতো। নিজের ব্যবসায়িক জ্ঞান কাজে লাগিয়ে সে বস্তির কয়েকজন বেকার যুবককে ছোট ছোট ব্যবসা শুরু করতেও সাহায্য করলো। তার ব্যবহারে, তার কথাবার্তায় এখন আর অহংকারের লেশ মাত্র নেই, আছে শুধু বিনয়, নম্রতা আর মানুষের প্রতি ভালোবাসা। একদিন সেই রেস্টুরেন্টে খেতে এলো আরহামের স্ত্রী নাফিসা আর ছেলে আরিয়ান। আরহামকে থালা বাসন মাজতে দেখে তারা চমকে উঠল। নাফিসার চোখে জল চলে এলো। আরিয়ান দৌড়ে গিয়ে তার বাবাকে জড়িয়ে ধরল। আরহাম প্রথমে লজ্জা পেলেও পরক্ষণে নিজেকে সামলে নিল। সে তার স্ত্রী আর সন্তানের কাছে তার অতীতের সব ভুলের জন্য ক্ষমা চাইল। তার এই পরিবর্তন দেখে নাফিসা আর অবাক হলো না, কারণ সে তার স্বামীর চোখের মধ্যে সেই সততা আর অনুশোচনা দেখতে পেয়েছিল। নাফিসা তাকে বাড়ি ফিরে যাওয়ার জন্য অনুরোধ করলো। তার বাবাও আরহামকে ক্ষমা করে দিয়ে তাকে তার ব্যবসায় যোগ দিতে বলেছেন, কিন্তু আরহাম রাজি হলো না। সে বলল, আমি এখন আর ওই টাকার দুনিয়ায় ফিরে যেতে চাই না। আমি এখানে এই মানুষগুলোর সাথেই ভালো আছি। আমি আমার জীবনের আসল মানে খুঁজে পেয়েছি। তবে সে তার স্ত্রী আর সন্তানকে কথা দিল যে সে তাদের সাথে যোগাযোগ রাখবে এবং তাদের সব দায়িত্ব পালন করবে। এরপর অনেক বছর কেটে গেছে। আরহাম আর কোটিপতি হয়নি, কিন্তু সে একজন সুখী মানুষ হয়েছে। সে রহিম শেখের সাথেই সেই বস্তিতে থেকে গেছে। তারা দুজনে মিলে বস্তির মানুষের উন্নতির জন্য একটা ছোট স্কুল আর একটা দাতব্য চিকিৎসালয় গড়ে তুলেছে। আরহামের জীবন কাহিনী এখন অনেকের কাছেই একটা অনুপ্রেরণার গল্প। অহংকারের শিখর থেকে পতনের পর সে যে অমূল্য শিক্ষা লাভ করেছে তা তাকে একজন প্রকৃত মানুষে পরিণত করেছে। সে শিখেছে যে টাকা পয়সা, ধন দৌলত এসবই ক্ষণস্থায়ী, যা চিরস্থায়ী তা হলো মানুষের ভালোবাসা, দয়া আর আত্মসম্মান। আর এই শিক্ষাই হলো জীবনের সবচেয়ে বড় সম্পদ। বন্ধুরা, অহংকার একজন মানুষকে আকাশ থেকে মাটিতে নামিয়ে আনে। আমাদের উচিত সব সময় অহংকার মুক্ত থাকা। কখনো গরিব সাধারণ মানুষকে অপমান করা যাবে না। যতটুকু সম্ভব তাদের সাহায্য করার চেষ্টা করবেন। গল্পটি আপনাদের কাছে ভালো লাগলে শেয়ার করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।